আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। তো আমাদের রসায়ন দ্বিতীয় পত্রে এই পরিমাণগত রসায়নের টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বা একটা অধ্যায়। এই অধ্যায়ে আমাদের অনেক অনেক প্রশ্ন এসে থাকে, যে প্রশ্নগুলো আমাদের একটু চ্যালেঞ্জিং। এই অধ্যায়ের কিছু কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো এতটা ইজি, জাস্ট ২-৩ লাইন করলেই হয়ে যায় উত্তরগুলো। কিন্তু এমনও সৃজনশীল প্রশ্ন সলভ করতে হয় আমাদের, যেগুলো আমাদের লং টাইম মনোযোগ দিয়ে বুঝে 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 সলভ করতে হয়, বা একটু কষ্ট দেয়, বা আমরা একটু ভুল করি এই জায়গার মধ্যে কিছু টপিকের সৃজনশীল করতে গেলে। যেরকম জারণ বিজারণ সমতাকরণ, আয়ন ইলেকট্রন সমতাকরণ, বিশুদ্ধতার পরিমাণ নির্ণয়, ইটিসি ইটিসি। তো এই টপিকগুলো আমাদের একটু স্পেশাল। এই টপিকগুলো যখন আমরা শিখবো, ভালো করে শেখার চেষ্টা করব। আর আমাদের এই জারণ বিজারণটাই মূলত এই পরিমাণগত রসায়নের মধ্যে মূল টপিক। এই জারণ বিজারণ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন বেশি হয়। তো চলো আজকে আমরা শুরু করি। আমরা আজকে শুরুতেই ধারাবাহিকভাবে বেসিক দিয়ে যতটুকু পারি শিখব, আস্তে আস্তে আমরা কঠিন দিকে যাব। প্রথমে আমরা ছোট ছোট অঙ্কগুলো করব, যেগুলো আমাদের খুব ইজি, একেবারে ধরলেই পারা যায়, একেবারে পানির মতো সহজ। যেই টপিকগুলো আছে, যে অঙ্কগুলো আছে, যে টপিকগুলো আছে, সবগুলো আমরা পড়বো। এরপর আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর দিকে আমরা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ নাসরিন, জয়েন করছো। তো নাসরিন, সুমাইয়া, তোমাদের বলতেছি রেগুলার তাতেই থাকবা ক্লাসে, ক্লাসে দেরি করা যাবে না। আচ্ছা, তো আজকে আমাদের যেই ক্লাসটা, আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের ক্লাস, সেই ক্লাসের শুরুতেই আমরা কিছু স্পেশাল সূত্র নিয়ে আলোচনা করব বা স্পেশাল টপিক পড়ব। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই ছোট্ট ছোট্ট প্রশ্ন দিয়েই আমাদের আজকে ক্লাসটা শুরু করব বা কমপ্লিট করব। তো আমাদের এই যে রসায়নের পরিমাণগত রসায়ন যে অধ্যায়টা আছে, সে অধ্যায়ের মধ্যে কী কী অঙ্ক আসে, কীরকম টাইপের অঙ্ক আসে, আমি তোমাদেরকে সিকোয়েন্স মতো দেখাবো। তো আমাদের এই জায়গার মধ্যে, এই টপিকের মধ্যে, সরি, এই অধ্যায়ের মধ্যে আমার ঘনমাত্রা বের করার একটা অঙ্ক আসে। এটা খুবই ছোট্ট একটা অঙ্ক, খুবই স্পেশাল অঙ্ক। ঘনমাত্রা মান বের করতে বলে। তো আমরা দেখবো আস্তে আস্তে ঘনমাত্রা মান বের করার সিস্টেমগুলো, কীভাবে ঘনমাত্রা বের করে ইটিসিটিসি আমরা পড়ব। ঘনমাত্রা মান পিপিএম এককে, পিপিবি এককে, পিপিটি এককে বের করতে হয়। তো আজকে আমরা প্রথম ক্লাস যেহেতু করতেছি, আমি একটু হাতে কলমে একটু তোমাদের দেখাবো, একটু ওয়েট করো, আমি একটু বের করে নিই। তো সবাইকে বলতেছি, সবাই একটু ক্যালকুলেটর নিয়ে হাজির হইও, তারপর হচ্ছে সবাই কলম টলম নিয়ে হাজির হইও। আজকে আমরা কিছু স্পেশাল জিনিস শিখবো। তো শুরু করতেছি। হ্যাঁ, আমাদের এই অধ্যায়ের মধ্যে একেবারে ফার্স্ট যেই টপিকটা থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে ঘনমাত্রা নির্ণয়। টপিকটার নাম বলতেছি ১ নম্বর টপিক। একেবারে শুরুতে যেই টপিকটা আমরা পড়বো, যেটা খুবই পানির মতো সহজ, সেটা হচ্ছে ঘনমাত্রা নির্ণয়। খেয়াল রাখবা, সবাই একটু খাতা লিখতে পারো। ঘনমাত্রা, পরিমাণগত রসায়নের মধ্যে ঘনমাত্রা নির্ণয়টা খুবই চমৎকার একটা প্রশ্ন এবং খুবই ইজি, ৩-এ ৩ পাওয়ার মতো একটা প্রশ্ন। নির্ণয়, হ্যাঁ, আসলে জায়গা হয়নি দেখে লিখলাম নির্ণয়। তো এই ঘনমাত্রা নির্ণয় টপিকের প্রশ্নে আমাদের খুবই ইজিলি অঙ্কগুলো সলভ করা যায়। তো আমরা শিখবো, আমাদের আজকে কিছু স্পেশাল সূত্র শিখে আমরা এই অঙ্কটা করব। তো ঘনমাত্রাকে আমাদের প্রকাশ করা হয় এস দ্বারা, মুখস্থ রাখবা। আমরা এই পরিমাণগত রসায়নের প্রথম যে স্পেশাল টপিক, খুবই চমৎকার টপিক, ঘনমাত্রা নির্ণয়ের অঙ্কগুলো করতেছি। আর এটা হচ্ছে আমার প্রথম নিয়ম, যে ঘনমাত্রার অঙ্কগুলো করার জন্য ঘনমাত্রার সূত্র মুখস্থ করতে হবে। তো আমাদের ঘনমাত্রার যে প্রতীক, সেটা হচ্ছে এস। তো এই এস দিয়ে আমরা কি করবা, আমরা সূত্র শিখবো, তারপর সেইখান থেকে আমরা ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো একটু আমাকে জানাও যে সবাই এতটুকু অংশ বুঝতে পারলা কিনা। ঘনমাত্রাকে মূলত এস দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পারছো কথাটা যা বললাম?
কথা বলে একটু রেসপন্স করো। ঘনমাত্রাকে এস দিয়ে প্রকাশ করা হয়। নৌশিন কথা বইলো, একটু রেসপন্স করো, ভয়েসে কথা বইলো। আচ্ছা, তো এখন এই ঘনমাত্রার প্রথম যে স্পেশাল সূত্র, সেই সূত্র নিয়ে আমি এখন আলোচনা করি। 1 নম্বর সূত্র। নাসরিন তুমিও রেসপন্স করো, সুমাইয়া, নাসরিন, নৌশিন তোমরাও কথা বলো। তো এটা আমরা জানি, ক্লাস 19-এ পড়ছিলাম, সেটা ছিল 1000 W ইকুয়াল টু SMV। আমাদের ঘনমাত্রার প্রথম সূত্র হচ্ছে এটা, 1000 W ইকুয়াল টু SMV। মুখস্থ করবা, 1000 W ইকুয়াল টু SMV, 1000 W ইকুয়াল টু SMV, যেখানে W হচ্ছে ভর, এই W হচ্ছে প্রশ্নে দেওয়া বস্তুর ভর বা দ্রব্যের ভর। এই W হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে, দেওয়া থাকবে, এটা হচ্ছে আমাদের ভর, বস্তুর ভর বা দ্রব্যের ভর, এটাকে বলা হয় ভর, সিম্পল ভর। এটা হচ্ছে মনে রাখবা দ্রব্যের ভর, দ্রব্যের ভর। কি পরিমাণ দ্রব্য নিয়ে কাজ করতেছি, কি পরিমাণ চিনি ঢালছি, কি পরিমাণ লবণ ঢালছি, এইগুলো ইটিসি। তো এই ডব্লুর মানটা প্রশ্নে দেওয়া থাকবে। তো এই হচ্ছে আমাদের সূত্রের প্রথম উদাহরণ, প্রথম ব্যাখ্যা, ডব্লিউর পরিচয়। 1000 W ইকুয়াল টু SMB থেকে আমরা ঘনমাত্রার মান SM বের করব, যেখানে ডব্লিউ হচ্ছে তোমার দ্রব্যের ভরের পরিচয়। তো এটা আমাকে জানাও এতটুকু বুঝতে পারলা কিনা। আর এটা অবশ্যই আমাদের গ্রাম এককে প্রকাশ করা হবে, গ্রাম, GM। নৌশিন কথা বইলো, নাসরিন, সুমাইয়া তোমরা কথা বলো। গ্রাম এককে আমাদের দ্রব্যের ভরটাকে মেজার করা হবে। নৌশিন বুঝতে পারছো? একটু ভয়েসে কথা বলো প্লিজ, ভয়েসে বলো, বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে S। এই S হচ্ছে কিসের পরিচয় বলো তো? এই S কে কি বলে? পড়াইছিলাম একটু আগে, বলো, কথা বলো। এই S এর অর্থ কি? ভেরি গুড। এতক্ষণ লাগে তোমাদের কথা বলতে? ঘনমাত্রা। কথা বলতে পারতেছো না তোমরা কেউই? একটু কথা বলে তো খুশি হই আমি। ঘনমাত্রা বলবা না? মুখে বলা অনেক সহজ, চ্যাট বক্সে লিখবা, কতক্ষণে লাগবে কথা বলতে, খুব ইজি হবে না? এখানে M বলতে কি বোঝায়? M বলতে বোঝায় আণবিক ভর, আণবিক ভর। আর আমার এখানে এই V বলতে কি বোঝায়? আয়তন। ভেরি গুড। এই তো ভয়েসে কথা বলে কত সুন্দর ক্লাস নেওয়া যায়। তোমরা চুপচাপ থাকো, এটা ঠিক না, কথা বলবা। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা, ঘনমাত্রা। ঘনমাত্রাকে আমরা মোলার এককে প্রকাশ করি, M বড় অক্ষরে, মোলার এককে। আণবিক ভরটাও গ্রামে হবে। আর আমাদের এখানে আয়তনটা ml এ হয়, ml এ, মিলিলিটারে হয়, ml। হ্যাঁ, মনে রাখবা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সূত্রটা, 1000 W ইকুয়াল টু SMV, এটা দিয়ে আমরা করব। আচ্ছা, এরপরে একটা সূত্র আসি, 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে, যখন আমাদের পার্সেন্ট দেওয়া থাকবে প্রশ্নে, যখন লেখা থাকবে পার্সেন্ট দেওয়া থাকলে ঘনমাত্রা বের করার সূত্র। পার্সেন্টে কোনো কিছু মান দেওয়া থাকলে বা পার্সেন্ট দেওয়া থাকলে, মনে রাখবা, পার্সেন্ট দেওয়া থাকলে, পার্সেন্ট দেওয়া থাকলে আমাদের সূত্র হচ্ছে, একটু স্পিকার চাপ দিয়ে রেখো প্লিজ, নাসরিন, না স্পিকার চাপ দিয়ে রেখো। তো যেটা বলতেছিলাম, পার্সেন্ট দেওয়া থাকলে ঘনমাত্রা S বের করার সূত্র হচ্ছে S ইকুয়াল টু 10P ডিভাইডেড বাই M। খেয়াল রাখবা, 10 ইন্টু P ডিভাইডেড বাই M, বড় অক্ষর M। আচ্ছা,
তো এখানে পার্সেন্ট বলতে কি বোঝায়, এখানে মনে করো পার্সেন্টে একটা বিষয় দেওয়া থাকবে। সাপোজ বললাম যে p%, মনে করো একটা সংখ্যা ধরলাম, সেই সংখ্যাটা হচ্ছে p। তো p% এ একটা জিনিস দেওয়া আছে, মানে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত, 20% ক্যালসিয়াম কার্বনের ঘনমাত্রা কত, এরকম পার্সেন্টে মান দেওয়া থাকবে, সেটাকে আমি পি ধরছি। মানে পার্সেন্টের সামনে একটা মান দেওয়া থাকবে, সেই মানটাকে পি ধরেছি। তো যে কোনো একটা পার্সেন্ট দেওয়া থাকলে প্রশ্নে, সেক্ষেত্রে ঘনমাত্রার সূত্র হচ্ছে S=10p / m। এখানে পি বলতে বোঝায় পার্সেন্টের বাম পাশে যে সংখ্যা দেওয়া থাকবে। পি বলতে বোঝায় পার্সেন্ট বাদ দিলে যে সংখ্যা পাওয়া যায়, বা লিখতে পারি যে পার্সেন্ট এর বাম পাশের সংখ্যা। পি বলতে বোঝায় পার্সেন্ট এর বাম পাশের সংখ্যা, পার্সেন্ট এর বাম পাশের সংখ্যা, বাম পাশের সংখ্যা। পার্সেন্ট বাদ দিলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে পি এর পরিচয়। আর এখানে এম বলতে বোঝাবে ওই যে যৌগটা ছিল, সেই যৌগটা কি ছিল, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি টিসিটিসি, তো সেই বিষয়ের আণবিক ভর। তো এটা মুখস্থ করে একটু, হ্যাঁ, আণবিক ভর এটা আমরা জানি, একটু আগে পড়ছিলাম। তো আমাদের এই হচ্ছে 2 নম্বর স্পেশাল সূত্র, যে আমাদের যদি একটা দ্রব্যের বা একটা দ্রবণের বা একটা যৌগের পার্সেন্টে কোনো মান দেওয়া থাকে, তাহলে ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে S=10p/m, 10p/m, যেখানে পি হচ্ছে পার্সেন্টে বাম পাশে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটাই জাস্ট পি এর জায়গায় বসা দিব। আর এখানে এম হচ্ছে যেই যৌগের পার্সেন্টের মান দেওয়া থাকবে সেই যৌগের আণবিক ভর বের করব, ব্যাস ক্যালকুলেশন করলে এস এর মান বের হয়ে যাবে। এই হচ্ছে স্পেশাল 2 নম্বর নিয়ম, পার্সেন্ট দেওয়া থাকলে একটা যৌগের ঘনমাত্রা এস এর মান বের করার নিয়ম। এটা আমাকে জানাও তো, বুঝতে পারলা কিনা এই কাহিনীগুলো যতটুকু বলছি? আচ্ছা, নৌসিন কথা বলে তো বুঝতে পারলা কিনা? আচ্ছা, তোমার একবার পার্সেন্টে কোন একটা মান দেওয়া থাকবে। সাপোজ আমি একটা উদাহরণ দিই, মনে করো লেখা আছে যে 5% ক্যালসিয়াম কার্বনেট এর ঘনমাত্রা কত? 5%। একটু স্পিকার চাপ দিয়ে রেখো প্লিজ, স্পিকার চাপ দিয়ে রেখো। এরকম করে তোমরা করো তো, দেখে দেখে পারবা। বলতেছে যে 5% ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর ঘনমাত্রা মান কত বের করো। তোমরা করো, আমি করবো না, দেখি তোমরা পারো কিনা। সূত্রে যেটা দেওয়া আছে, 5% ক্যালসিয়াম কার্বনেট যৌগের ঘনমাত্রা বের করতে হবে, সূত্র হচ্ছে 10p/m। এখন তোমরা করবা। নৌসিন, সুমাইয়া, নাসরিন বুঝতেছো? পার্সেন্টে একটা জিনিস দেওয়া আছে, তার ঘনমাত্রা বের করতে হবে। কি বললা? 0.5 বলছো? আচ্ছা আমি দেখি, একটু ওয়েট করো। আচ্ছা 0.5 বলছো। আচ্ছা বাকিতে কি বেরোছে বলো তো? 0.5 বেরোচ্ছে। আচ্ছা 0.5 বেরোচ্ছে। নৌসিন তোমার কত বেরিয়েছে? আমার না। নৌসিন কত বেরিয়েছে তোমার? বের করতেছো নাকি বের হয়েছে কোনটা? বের করতেছি। আচ্ছা করো করো, সবারটা উত্তর শুনে আমি দেখি উত্তরটা কি হবে। হ্যাঁ, জাস্ট মনে রাখবা পার্সেন্ট বাদ দিলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে পি এর মান, আর বাকিটা হচ্ছে আমাদের আণবিক ভর বের করতে হবে। আস্তে আস্তে করো, সমস্যা নেই,
পারবা। হ্যাঁ নৌসিন, তোমার যদি হয়েছে আমাকে বলো, দ্রুত বলো, আমাদের সময় খুবই কম। স্যার 0.5। এক্সিলেন্ট, ভেরি গুড, হ্যাঁ হয়েছে 0.5। তো আমরা জানি 10p/m, 10 এর মতো 10, পি এর মান কত হবে? পার্সেন্টের বাম পাশে কত লেখা আছে? 5, তার মানে পি এর মান হবে 5। আর আমাদের এখানে এম হবে ক্যালসিয়াম কার্বনের যোগের আণবিক ভর। ক্যালসিয়াম কার্বনের যোগের আণবিক ভর হচ্ছে 100। তো আমাদের এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর হবে 0.5 মোলার। ব্যাস হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের উত্তরটা। এইভাবে আমরা কি করব, পার্সেন্টে দেওয়া থাকবে কোনো একটা মান, তার ঘনমাত্রা বের করতে পারবো ইজিলি। সবাই বুঝছেন না সিস্টেমটা? যা বলছি মনে থাকবে সবার? এটাই হবে উত্তর। আচ্ছা ওকে, তো এখন আমরা যাই 3 নাম্বার স্পেশাল নিয়মে। আমাদের ঘনমাত্রার মান হয় এটা দিয়ে বের করবো অথবা এটা দিয়ে বের করবো, কিন্তু তারপরেও আমাকে আরেকটা স্পেশাল মান বের করতে হয়। নির্দিষ্ট একটা এককে মানটা বের করে দেখাইতে হয়, সেটা হচ্ছে পিপিএম। পিপিএম পিপিএম। তো এই অঙ্কটা অনেকবার আসছে পরীক্ষায়। একটা দ্রব্যের মধ্যে একটা দ্রবণের মধ্যে দ্রব্য থাকবে, দ্রাবক থাকবে, দ্রবণ হবে, এর মধ্যে যৌগ নিয়ে কাজ হবে। তো সেই জায়গার মধ্যে বলবে যে ওই দ্রবণের মধ্যে যে যৌগটা নিয়ে কাজ করা হচ্ছে সেই যৌগের ঘনমাত্রার মান পিপিএম এককে বের করো। পিপিএম এককে বের করো। তো এখন আমরা শিখতেছি 3 নম্বরের নিয়মটা হচ্ছে একটা যৌগের ঘনমাত্রা পিপিএম এককে কত হবে। পিপিএম এককে ঘনমাত্রা মনে রাখবা। 3 নম্বর নিয়ম হচ্ছে পিপিএম এককে ঘনমাত্রা। ঘনমাত্রা। তো এখন কথা হচ্ছে পিপিএম এককে ঘনমাত্রা বের করার জন্য একটা স্পেশাল সূত্র তোমাকে মাথায় রাখতে হবে। তো সূত্রটা আসলে কি? সূত্রটা হচ্ছে মনে রাখবা, প্রথমে লিখবা ঘনমাত্রার যে প্রতীক এস, সেই এস ইন্টু এম, এস ইন্টু এম ইন্টু 10⁻³ ব্যাস হয়ে গেল। এটাই আমাদের সূত্র। পিপিএম এককে ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে এস ইন্টু এম ইন্টু 10⁻³। আমি আবার বলতেছি, আমাদের প্রশ্নে বলবে যে এই যৌগটির ঘনমাত্রা পিপিএম এককে বের করো। তো ফার্স্ট অফ অল আমাদের এস এর মান বের করতে হবে, তারপরে লিখতে হবে, আমরা জানি পিপিএম এককে ঘনমাত্রার সূত্র হচ্ছে এস ইন্টু এম ইন্টু 10⁻³ অর্থাৎ 1000। যেই যৌগটার ঘনমাত্রার মান পিপিএম এককে বের করবো সেই যৌগের ঘনমাত্রাটা লাগবে এবং সেই যৌগটার আণবিক ভর লাগবে এবং 1000 দিয়ে গুণ করবো, তাহলেই পিপিএম এককে বস্তুটার ঘনমাত্রা যৌগটির ঘনমাত্রা কত বের হয়ে যাবে। নৌসিন, নাসরিন বুঝতে পারছো কথাটা? এস ইন্টু এম ইন্টু 10⁻³। আচ্ছা, তো এটা তো হচ্ছে পিপিএম এককে। যদি বলে পিপিবি এককে বের করো, এটাও আসে পরীক্ষায়। পিপিবি আসলে পিপিএম একক বলতে বোঝায় পার্টস পার মিলিয়ন, পিপিবি বলতে বোঝায় পার্টস পার বিলিয়ন। তো এখন পিপিবি এককে ঘনমাত্রা বের করতে বললে একই সূত্র। সূত্র হচ্ছে প্রথমে লিখবা এস, পরে লিখবা এম, হ্যাঁ বলো তো কত হবে? 10⁻³ কত হবে? 10⁻7 না 8 কত? বলো 10⁻³ কত হবে? 7 না 8?
হ্যাঁ, নওশিন নাসিন বলতেছো না, বলো, পারবা তো? 10 টু দি পাওয়ার কত হবে? 7। 10 টু দি পাওয়ার 6 হবে। আচ্ছা, মনে রাখবা, পার্টস পার বিলিয়ন, পিপিবি বললে 10 টু দি পাওয়ার 6। আচ্ছা, আরেকটা একক আসে, সেটা হচ্ছে পিপিটি। পিপিটি ঘনমাত্রা পিপিটি এককে বের করো। তাহলে আমাদের নিয়ম কি? আগের মতোই, প্রথমে লিখবা এস, পরে লিখবা এম। এখন আমরা 10 টু দি পাওয়ার কত গুণ করব বলো তো? বলতে পারবা? 3 দুগুণা 6। ভেরি গুড, 3 3 9। এই তো হয়ে গেছে, 3 দুগুণা 6, 3 3 9। ওকে, তো এটাই পরীক্ষা আসে, হয় পিপিএম এককে আসবে, অথবা পিবি আসবে, অথবা পিপিটি আসবে, যে কোনো একটা আসলেই নিয়ম সেম। এস ইন্টু এম 10 টু দি পাওয়ার 3, এস ইন্টু এম 10 টু দি পাওয়ার 6, এস ইন্টু এম 10 টু দি পাওয়ার 9। এই ফর্মেটে অঙ্কগুলো করতে হবে। জাস্ট এস এর মান বের করলেই উত্তর শেষ। মনে থাকবে কথাগুলো যা বললাম? বুঝতে পারছো এতটুকু? জানা, দ্রুত জানা, আমাদের সময় কম, আমরা এখন একটু পর অঙ্ক করবো। খুব ইজি একটা অঙ্ক করবো। আচ্ছা, শেষ। এখন চলো আমরা ম্যাথমেটিক্স সলভ করি। প্রথমে আমরা ঢাকা বোর্ড 2022 সালে আসা একটা প্রবলেম সলভ করব। তবে এখানে একটা ম্যাজিক লুকায়িত আছে আমাদের। ম্যাজিকটা হচ্ছে গিয়ে, কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়া এখনো বাকি আছে। সেই ইনফরমেশনগুলো আমরা অলরেডি হয়তো জানি, তারপরও আমি আবার এদিকে লিখতেছি। প্রথম ইনফরমেশন, মোলার। খেয়াল রাখবা, মোলার। মোলার বললে ঘনমাত্রার মানটা তোমাকে বুঝতে হবে 1 মোলার। মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ। মোলার বললে ঘনমাত্রার মানটা বুঝতে হবে 1 মোলার, মানে 1 মোলার। মোলার বললেই 1 মোলার। বুঝতে পারছেন? মনে থাকবে? কথা কন, তাড়াতাড়ি বলেন। আচ্ছা, এবার হচ্ছে সেমি মোলার। এটা ইম্পর্টেন্ট বেশি, এটাই পরীক্ষা আসে বেশি। সেমি মোলার। তো সেমি মোলার বললে যদি কি হয় মনে আছে? সেমি মোলার বললে কি হবে? মানটা কত হবে? 0.5। মনে রাখবা, 0.5 মোলার। আচ্ছা, 3 নম্বরে মুখস্থ হয়েছে সেমি মোলার বললে 0.5। মুখস্থ হয়েছে? কথা বলো, বুঝতে পারছো? সেমি মোলার বললেই 0.5, সেমি মোলার বললেই 0.5 মোলার। মনে থাকবে? কথা বলো। আচ্ছা, বলছে ডেসিমোলার, এটাও আসে, ডেসিমোলার। এখন এই ডেসিমোলার বলে কত হবে মানটা মনে করতে পারো? ডেসি, ভেরি গুড, 0.1 মোলার। মুখস্থ রাখতে হবে সবই, 0.1 মোলার। এবং সর্বশেষে আমার আসে 4 নম্বরে সেন্টিমোলার। তবে এটা খুবই কম আসছে পরীক্ষায়, যদি আসা যায় আর কি। সেন্টিমোলার মুখস্থ করবা। ডেসিমোলার বলে 0.1, ডেসিমোলার বলে 0.1, সেমি বলে 0.5, আর হচ্ছে সেন্টিমোলার বললে কত হতে পারে? 0.01। ভেরি গুড, 0.01। এটা কিন্তু আমার ওই ডেসির কাছাকাছি। 0.01 মোলার, মনে রাখবেন। এইটাই হচ্ছে আমার পরিমাণগত রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিকস, ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, ইম্পর্টেন্ট কিছু নিয়ম। আমাদের প্রশ্নের মধ্যে বলে দিবে মোলার, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, কিন্তু এই মানগুলো লেখা থাকবে না, এই মানগুলো থাকবে উজ্জ্বল। এই মানগুলো মুখস্থ রাখতে হবে। তো মোলার বললে কত বোঝায়? 1 মোলার, মুখস্থ করতে হবে। সেমিমোলার বললে কত বোঝায়? 0.5 মোলার, মুখস্থ করতে হবে।
ডেসিমোলার বললে কত বোঝায় 0.1 মোলার, মুখস্থ করতে হবে। সেন্টিমোলার বললে কত বোঝায় 0.01 মোলার, এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি অঙ্কগুলো ইজিলি করতে পারবে। এটাই হচ্ছে নিয়ম। বুঝতে পারছো সবাই কথাগুলো? কথা বইল নাসরিন সুবায়ানি, কথা বইল, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। থ্যাংক ইউ। তো এই পয়েন্টটা মুখস্থ রাখবা, এই 4টা নিয়ম। আমি লিঙ্ক কেটে দিচ্ছি, নতুন লিঙ্ক দিচ্ছি, আবার আসবা ক্লাসে। আসসালামু আলাইকুম। আমরা এখানে ছিলাম। আমরা এখন আমাদের এই স্পেশাল টপিকে যেই সূত্রগুলো পড়েছি সেই সূত্রের অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখব। তো আমরা প্রথমেই ঢাকা বোর্ড 2022 সালে আসা প্রবলেমটা সলভ করার ট্রাই করি। আমরা এই প্রশ্নের গ নং সলভ করব। গ নংয়ে বলেছে বি পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রাকে পিপিএম এককে নির্ণয় করো। দেখছো, আমরা একটু আগে পড়ছিলাম ঘনমাত্রার মানটা পিপিএম এককে বের করতে বলে, প্রশ্নটা পরীক্ষায় আসার মতো। দেখছো, এসে গেছে, খুবই চমৎকার। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে বি পাত্রের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটার নাম কি? KOS, পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। তো এই বি পাত্রের এই পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রার মানটা আমাকে আগে বের করতে হবে, সেই ঘনমাত্রার মানটাকে পিপিএম এককেও বের করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। কথা কি বুঝছো সবাই? প্রশ্নটা কি চাইছে? প্রথমেই পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মানটা বের করতে হবে, মানে এস এর মান বের করতে হবে, এবং সেই এস এর মানটাকে আবার পিপিএম এককে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। নৌশিন, নাসরিন, সুমাইয়ানি, প্রশ্ন কি বুঝতে পারছো? আচ্ছা, এবার একটু দেখো তো এই বি পাত্রের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রার কোনো মান কি দেওয়া আছে? না স্যার, আছে। এই যে বলছে সেমি মোলার, এই সেমি মোলার কথাটা কিন্তু তোমাদের একটু আগে আমি শিখাইছিলাম। প্রশ্নের মধ্যে এই স্পেশাল কথাগুলো তোমাদের লেখা থাকতেই পারে, বুঝতে হবে এগুলোর মানেটা আসলে কি। এই যে কথাটা বলছে সেমি মোলার, এটা একটা ঘনমাত্রার পরিচয়। ডেসিমোলার, সেন্টিমোলার, মোলার, এগুলো সবই ঘনমাত্রা এসের পরিচয়। যদিও আমাদের বলে নাই ঘনমাত্রার মান 0.5 মোলার, কিন্তু তারা তো বলে দিয়েছে সেমি মোলার। এই সেমি মোলার কথাটার মিনিংই হচ্ছে এই পাত্রে যে দ্রবণ আছে সেই দ্রবণের ঘনমাত্রার মান 0.5 মোলার, এসের মান 0.5 মোলার। এই সেমি মোলার কথার মাধ্যমে তোমাকে বুঝে নিতে হবে কথাটা। কথা কি বুঝতে পারছো আমার? কথা বইল, বুঝতে পারছেন কথাটা যা বললাম? তো আমাদের সরাসরি পাত্রের ঘনমাত্রা দেওয়া থাকলেও বলবে না যেটা পাত্রের ঘনমাত্রা, একটু জিলাপির প্যাঁচার মতো এরকমভাবে জিলাপির প্যাঁচ দিবে, সে জিলাপির প্যাঁচটা তোমাকে বুঝতে হবে। ওকে, তো এই কথাগুলোই হচ্ছে দ্রবণের ঘনমাত্রার মানের কথা বা দ্রবণের ঘনমাত্রার মানের প্রকাশ। তো আমাদের দেওয়া আছে সেমিমোলার, তার মানে এই দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা এস এর মান 0.5 মোলার। ওকে, তো পেয়ে গেছি এস এর মান। তো কি লিখবো? লিখবো যে উদ্দীপকের বি পাত্রে বিদ্যমান আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণটা দেওয়া আছে 50 ml, কিন্তু এর যে ঘনমাত্রা সেটা আমরা দেখতে পাইছি সেমি মোলার থেকে 0.5 মোলার। তার মানে আমরা এখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এস এর মান পেয়ে গেলাম 0.5 মোলার। এখন এই 0.5 মোলারটাকেই পিপিএম এককে বের করতে হবে। এখন কথা হচ্ছে আমরা যদি অঙ্কটা করতে চাই আমাদের অবশ্যই কি লাগবে? সূত্র লাগবে। তো পিপিএম এককে বের করার সূত্র কি পড়ছিলাম না আমরা? অবশ্যই পড়ছিলাম। এই যে কি ছিল? পিপিএম এককে বের করার সূত্র হচ্ছে S ইন্টু M ইন্টু 10⁻³ এখন এস এর মান পাই গেছি 0.5। এখন এম এর মান তো পাই নেই, আণবিক ভর এম এর মান কি আমি পাইছি? পাই নেই। তো এখন চলো পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর এম এর মান বের করি। সবাই কথা বুঝতেছো? পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 56.09। আচ্ছা, এক্সিলেন্ট, ভেরি গুড, এই তো পারছো। তোমরা বের করি। তো দেখো যারা পারো না আমি একটু বের করতেছি, খেয়াল রাখবা। আমাদের যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH।
তো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পটাশিয়াম হচ্ছে 19। 39.0। আচ্ছা, এখানে পটাশিয়ামেরটা হচ্ছে, আমি এখানে লিখি 39 দশমিক সামথিং নাকি 0. আচ্ছা, এখানে সামথিং প্রায় 0.5 ধরবো নাকি? 0.5 কি দেওয়া আছে? এক্সাক্টলি আমার খেয়াল নেই অবশ্য। 0.5 মানে 39.5, এটাই তো? না, 39.09। আচ্ছা 0.9, আচ্ছা নিলাম 0.9। এবার হচ্ছে এই যে পটাশিয়াম, এটা লেখা শেষ। এবার হচ্ছে প্লাস সূত্রে হাইড্রোজেন, অক্সিজেনে হচ্ছে কত? 8×16, তো লিখলাম 16। আর হাইড্রোজেনের কত? 1, এই যে এইচ, হ্যাঁ এইচ 1। তো যোগ করলে কত হয় সব? 39.09 যোগ হচ্ছে 16 যোগ হচ্ছে 1, কত হয়? 56.09 এত গ্রাম। তো পেয়ে গেছি। তো বুঝতে পারছো নৌশিন, এটা তোমাকে জানাও, ওই তো আমি গড় এমএম পেয়ে গেছি 56.09 গ্রাম। ওকে। আর সুমায়ানি তুমিও কথা বইলো, হ্যাঁ, যদি না বুঝো আর কি। এটা হয়ে গেছে। এবার আমরা এই মানগুলো গুণ করব। লিখবো m ইন্টু s ইন্টু 10⁻³ করো, সবাই করো, পারবা? 56.09 ইন্টু 10⁻³ হ্যাঁ 56.09 না, আমাদের তো হচ্ছে s ইন্টু m, s ইন্টু m ইন্টু 10⁻³ হবে না? s এর মান m এর মান 10⁻³ হবে পিপেক। ওকে, তো s এর মান তো লিখতে হবে। s এর মান কি 0.5 ইন্টু এর মান কি 56.09 ইন্টু 10⁻³। সবাই এটাকে কর, দেখো তো কত হয়, গুণ করো। নৌশিন তুমিও করো, হ্যাঁ, দেখো কত হয়, বের করে দেখো। বলো 5609 হয়। কত হয়? 5609। না, ভুল করছো কোথাও, আবার চেষ্টা করো, ভালো করে গুণ করো। গুণ যদি ভুল করা হবে। ভাইয়া 28.0904 ইন্টু 10⁻³। আচ্ছা হ্যাঁ, বা উত্তর আসে এরকম 28,045। এটাও হয়, এটাও হয়, বা আমি যদি সাইন্টিফিকে নেই এটাও হয়। ওকে, হ্যাঁ সায়েন্টিফিক নিয়েছিলাম। ওকে, তো 2.8 10⁻⁴ হয়, হ্যাঁ 28,045 হয়। ভেরি গুড, হ্যাঁ ওটা, এটা অ্যান্সার 28,045। এত ppm শেষ, এটা অ্যান্সার। দেখো উত্তরটা মিলছে, তবে তারা 56 দিয়ে কাজ করছে আর কি। 2.8 10⁻⁴ ppm শেষ, খুবই সিম্পল অঙ্ক। তারা 56 নিয়ে কাজ করছে, এটাই আর কি। দেখো পুরো অঙ্কটা ভালো করে বুঝতে পারলা কিনা? নৌশিন, নাসরিন, সুমাইয়া, আলী। তো আজকের মতো আমাদের ফার্স্ট ক্লাস এখানেই কমপ্লিট।